মধ্যরাতে মিরপুরের শেওড়াপাড়া কাঁচা বাজারে আগুন। ফায়ার সার্ভিসের ঘণ্টাখানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে সর্বশান্ত শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ী। আগুন 12:30 দিকে কেন দেয়া হলো কিছু বুঝলাম না। 6টা দোকান এখানে আমার বাইক 6টা দোকানে দেখা গেছে 70-80 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমার এই জায়গায় গেলে শেষ, ধরেন আমার সব শেষ হয়ে গেছে। ছাত্রদের নতুন দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ আজ। মানিক মিয়া অ্যাভিনিউতে প্রস্তুত মঞ্চ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন নেতাকর্মীরা। বাংলাদেশের মানুষরা এখন আস্থার জায়গার যেটা রাখছে, নতুন তারুণ্যের চোখে দেখতে চায়, ছাত্র সমাজের চোখে দেখতে চায়। দাড়ি পাকা বৃদ্ধ যেমন আছে, তেমনি স্কুল পুরো কলেজ ছাত্রছাত্রীরাও আছেন। আমরা তাদেরকে নিয়ে এক হয়ে স্বতঃস্ফূর্তভাবে ঢাকাতে প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য, সফল করার জন্য যোগ দিচ্ছি। নতুন দল গঠন প্রক্রিয়া হওয়া উচিত আরও প্রশ্নহীন মত বিশ্লেষকদের। নেতৃত্ব নিয়ে বিরোধ কাম্য নয়। নিবন্ধন প্রক্রিয়া সহজ করা না হলে অফিস খুলতে হবে 21 জেলা আর 100 উপজেলায়। পরবর্তী নির্বাচনের আগে তো স্বাভাবিকভাবে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের একটা কার্যক্রম আমাদেরকে সম্পন্ন করতেই হবে। তারা নিজেরা আগে নিজেদের জন্য প্রস্তুত কিনা, একটা রাজনৈতিক মঞ্চে নামার জন্য, ভোটের রাজনীতিতে নামার জন্য তারা প্রস্তুত কিনা। বর্ধিত সভায় 2 শীর্ষ নেতার বক্তব্যে উজ্জীবিত বিএনপির তৃণমূল নেতাকর্মীরা। জাতীয় নির্বাচনে দলটির প্রস্তুতি সভা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। আগামী নির্বাচনে আমরা কোন পথে যাব, কিভাবে কাজ করব। এই বর্ধিত সভার যে সিদ্ধান্তগুলি, সেই সিদ্ধান্তগুলো ভবিষ্যতে আমরা সুন্দরভাবে বাস্তবায়ন করাই হচ্ছে আমাদের চ্যালেঞ্জ। পুরো দলকে একটা পরিষ্কার বার্তা দেওয়ার জন্য এই বর্ধিত সভাটা দরকার ছিল। কিন্তু উপজেলা পর্যায়ের নেতৃত্ব এসেছেন, সবাইকে কিন্তু পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে। জুলাই আন্দোলনে এ পর্যন্ত তালিকাভুক্ত 834 শহীদ পরিবার পাবেন এককালীন 30 লাখ আর মাসিক 20,000 টাকা করে, আহতরা 5 লাখ। চট্টগ্রামের রেল কলোনিতে বহিরাগতদের বসবাস, গোপনে ভাড়া দিয়েছে অনেকে। বাড়তি স্থাপনা নির্মাণ করলেও নির্বিকার কর্তৃপক্ষ। প্রয়োজন হয় না বলে দিচ্ছি। আমার 4টা রুম 5টা রুম, তো আমার 2টা বাচ্চা, আমি 2 রুম হলে চলে। আমার ক্ষমতা আছে, আমার দাপট আছে, আমি এটা দখল করতেছি। দখল করে বাস আমি ওনার কাছে এটা বিক্রি করতেছি। ভাড়া দিতে পারি, সাবলিজ বা সাবলেট হিসেবে কিন্তু আমি দিতে পারি। এগুলো উচ্ছেদ কার্যক্রমের আওতায় আসবে, উচ্ছেদ করা হবে। রাত নামলেই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ছিনতাই ডাকাতি। পর্যাপ্ত টহল থাকায় রমজানে অরাজকতা আরও বৃদ্ধির শঙ্কা। অবশেষে অস্ত্র সমর্পণের ঘোষণা দিলেন তুরস্কের কারাবন্দী কুর্দি নেতা আবদুল্লাহ ওজলান। ডিইএম পার্টির কাছে পিকেকে বিরতির চিঠি হস্তান্তর। দর্শক, আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। আগুনে পুড়ে গেছে মিরপুরের শেওড়াপাড়া কাঁচা বাজার। মধ্যরাতে লাগা হঠাৎ আগুনে পুড়ে গেছে ছোট ছোট অনেক দোকান। এতে সর্বশান্ত হয়েছেন শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ী। তবে জানা যায়নি আগুন লাগার কারণ। ফায়ার সার্ভিসের 8টি ইউনিটের ঘণ্টাখানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। রাত তখন প্রায় 2:30। টিন শেডে মোড়ানো এই বাজারে দাও দাও করে জ্বলছে আগুন। ফোন করা হয় ফায়ার সার্ভিসকে। মিনিট 10 পরেই যোগ দেয় প্রথম ইউনিট। একে একে আগুন নেভাতে আসে 8টি ইউনিট। অনেক জোরে জোরে আগুন লাগা পুরাটা আগুনটা পুড়ে গেছে। 2:30টার দিকে আমরা দেখি পুরা ধোঁয়ায় বইরা গেছে, নিঃশ্বাস নিতে পারতেছি না। আগুন 12:30 দিকে কেন দেয়া হলো কিছু বুঝলাম না। কই থেকে সূত্র পাইলো তাও জানি না। আমার এই জায়গায় গেলে শেষ, ধরেন আমার সব শেষ হয়ে গেছে। শেওড়াপাড়া মেট্রো স্টেশনের নিচের এই বাজারে ছিল অসংখ্য ব্যবসায়ীর ছোট ছোট দোকান। আগুনে পুড়ে ছাই প্রায় সব। এ সময় আতঙ্কিত এলাকাবাসী রাস্তায় বেরিয়ে আসে। তো 6টা দোকান এখানে আমার বাইক
ছটা দোকানে দেখা গেছে কি 70-80 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। যদি বাজারের অনুমোদন থাকে তাহলে যথাযথ অগ্নি নির্বাপন ব্যবস্থা রেখেই যেন বাজারটা চালানো হয়, নাহলে আজকে আমরা আমাদের মৃত্যুর মুখে থেকে আমরা বেরোয় আসছি। 3:30টার দিকে আগুন নিয়ন্ত্রণের ঘোষণা দেয় ফায়ার সার্ভিস। মিরপুরের 4টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুনের ভয়াবহতা দেখে আরও 4টি ইউনিট, টোটাল 8টি ফায়ার ইউনিট এখানে কাজ করে এবং 3:29 আমরা আগুন নিয়ন্ত্রণে সক্ষম হই। বৃহস্পতিবার রাতের এই সর্বগ্রাসী আগুনে সর্বশান্ত হয়েছেন শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ী। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। আজ আত্মপ্রকাশ করছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। এ উপলক্ষে মঞ্চ তৈরি সহ শেষ মুহূর্তের আনুষঙ্গিক প্রস্তুতি চলছে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে। নতুন এই দলের আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন এবং মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। এছাড়া উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠকের দায়িত্ব পালন করবেন হাসনাত আবদুল্লাহ। যমুনা নিউজকে হাসনাত আবদুল্লাহ জানিয়েছেন, নতুন দলের প্রথম অগ্রাধিকার হবে দুর্নীতিমুক্ত দেশ করা। মানিক মিয়া এভিনিউতে চলছে ব্যারিকেড সহ স্টেজ প্রস্তুতির কাজ। ছাত্রদের এই জমায়েতে মেডিকেল টিম, ওয়াশরুম, পুলিশের বুথের পাশাপাশি থাকছে পানির ব্যবস্থা। একই সাথে ব্যাকস্টেজে নারীদের জন্য থাকবে আলাদা বসার ব্যবস্থা। নতুন দল জাতীয় নাগরিক পার্টির শীর্ষ অর্গানোগ্রাম চূড়ান্ত। আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠকের দায়িত্বে হাসনাত আবদুল্লাহ। এনসিপির পক্ষে আত্মপ্রকাশ আয়োজনের দাওয়াত পৌঁছে দিতে প্রধান উপদেষ্টার বাসভবনে যান প্রতিনিধিরা। এরপর বিএনপি ও জামায়াতে ইসলামীকেও দাওয়াত পৌঁছে দেওয়া হয়। আমরা কাউকে মেইলের মাধ্যমে, কাউকে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে, কাউকে আমরা সরাসরি নিজেরা গিয়ে আমরা দাওয়াত করছি। প্রধান উপদেষ্টা অত্যন্ত আন্তরিকতার সাথে আমাদের দাওয়াত গ্রহণ করেছেন এবং তিনি আমাদের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। বলেছেন যে আগামীর বাংলাদেশে সকল রাজনৈতিক দল মিলেমিশেই আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে এবং সকলে একসাথে যেন বাংলাদেশে কাজ করতে পারে, তিনি সেই পরিবেশ উপহার দিবেন। প্রস্তুতি নিয়ে হাসনাত আবদুল্লাহ জানান, নাগরিক সমাজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শহীদ ও আহত পরিবারের উল্লেখযোগ্য সদস্যদের দাওয়াত দেয়া হয়েছে। যোগ দেবে বিদেশে থাকা অবস্থায় আন্দোলনে অংশ নেয়া প্রবাসীরা। ফ্যাসিবাদ বিরোধী সবগুলো রাজনৈতিক দলকে দাওয়াত দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। সিভিল সোসাইটিকে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তারপর শহীদ এবং আহত পরিবারের একটা উল্লেখযোগ্য সংখ্যক মানুষকে আগামীকাল আমরা দাওয়াত দিচ্ছি, জানানোর চেষ্টা করছি, পৌঁছাচ্ছে আপনাদের কাছে। জানতে চাই নতুন দলের কাছে কি পাবে মানুষ। দুর্নীতিমুক্ত বাংলাদেশ, এইটা তো প্রথম এবং প্রধান ব্যারিয়ার। এই ব্যারিয়ারের উঠে তো আমরা উঠতে অবশ্যই চাই। মানুষ নাগরিক হিসাবে স্বীকৃতি পাবে, অন্তত যে আমাদের জনগণকে যেটা প্রজা বানায় রাখা হচ্ছে দীর্ঘদিন, এই প্রজা মনস্তত্ব থেকে মানুষের মুক্তি ঘটবে এবং মানুষের যে রাষ্ট্রের যেই নাগরিকের সাথে যে কমিটমেন্ট আছে, যেই একটা চুক্তি আছে এবং মানুষ যে রাষ্ট্র থেকে যে ধরনের অধিকারগুলো পায়, সেই অধিকারগুলো সুনিশ্চিত করা হবে। আসছে নির্বাচনে আহ্বায়ক কমিটির নেতৃত্বেই অংশ নেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ে গঠিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। আখলাক মুস্তাফা, যমুনা নিউজ, ঢাকা। নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানের প্রস্তুতির খবর জানাতে আমাদের সাথে মানিক মিয়া এভিনিউ থেকে যুক্ত রয়েছেন সহকর্মী তাজনুর ইসলাম। তার মাধ্যমে জানাবো সেখানকার সবশেষ তথ্যগুলো। তাজনুর, নতুন দলের আত্মপ্রকাশ ঘিরে আয়োজনের প্রস্তুতির তথ্য জানাবেন। কি চলছে মূলত সেখানে, কার্যক্রম কি দেখছেন, জানাতে চাই আপনার মাধ্যমে দর্শকদেরকে। আপাতত প্রস্তুতি পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যেটি চলছে সেটি হচ্ছে যেই মঞ্চটি তৈরি করা হবে সেটির আসলে শেষ পর্যায়ের বা শেষ সময়ের কাজ চলছে। আমরা গতকাল রাতে যখন এসেছিলাম তখনও দেখেছিলাম যে এই যে মঞ্চটি তৈরি করা হচ্ছে সেটিকে ঘিরে বেশ রকমের তোড়জোড় চলছিল এবং পেছনে একটা বিশাল রকমের একটা যে ডিসপ্লে তৈরির যে কাজ, অর্থাৎ এলইডি ডিসপ্লে প্রতিস্থাপনের যে কাজ, সেটি সম্পন্ন করার সেই প্রস্তুতি গতকাল রাত থেকেই শুরু হয়েছে এবং এখন এই সকালবেলাতে সেটি চলমান রয়েছে। মূলত যেই মঞ্চটি তৈরি করা হয়েছে সেই মঞ্চে আপনি দেখতে পাচ্ছেন যে মোট আসলে দুটো ধাপের মতো তৈরি করা হয়েছে, যে সামনে একটা সারি থাকবে এবং পেছনে একটু উঁচু জায়গাতে আরেকটা সারি, সেখানে হয়তো বসার
যে অবস্থান সেটি আসলে তৈরি করা হবে। তবে আপনি মঞ্চের সামনে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা সবাই এসেছেন মূলত বিভিন্ন জেলা থেকে। গতকালকেই যারা রওনা করেছিলেন আজকের এই অনুষ্ঠানকে সামনে রেখে বা লক্ষ্য করে তারা সকালবেলাতেই অনেকে পৌঁছেছেন। আমরা দেখেছি জামালপুর, সিরাজগঞ্জ সহ আরও বিভিন্ন জেলা থেকে বাস এসেছে খুব সকাল সকাল। তারা মূলত আজকে এই যে নতুন যে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান সেই অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করবেন এবং বয়সে সবাই বেশ তরুণ, ফলে বোঝাই যাচ্ছে যে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সংযুক্ত ছিলেন এবং সেই জায়গা থেকেই তারা আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য এসেছেন। সব মিলিয়ে প্রস্তুতি পর্বের একেবারেই খুব সকালবেলাতে সেই অর্থে আসলে খুব তোড়জোড় কিংবা সেই রকমের কোনো তৎপরতা কিন্তু নেই। তবে মূল অনুষ্ঠান জুমার নামাজের পরে অর্থাৎ বিকেলে হয়তো বেলা গড়ানোর সাথে সাথে সেই তৎপরতা আরও বাড়বে। নিশ্চয়ই সেই প্রত্যাশা আমরা করছিলাম। ধন্যবাদ তাজনুর, আপনার মাধ্যমে সেখানকার সবশেষ তথ্যগুলো আমরা দর্শকদেরকে জানাতে পেরেছি। ঢাকায় জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে সারা দেশ থেকে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। খুলনায় রাত 11:30 থেকেই নেতাকর্মীরা শিববাড়ি মোড়ে জড়ো হতে থাকেন। তারা কর্মী সমর্থকদের সুবিধার্থে প্রায় 50টি বাসের ব্যবস্থা করে। খুলনায় প্রায় 2000 নেতাকর্মীর ঢাকায় আসার কথা রয়েছে। তাদের আশা, নতুন এই দল গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। সেই সাথে সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন এই দলের মাধ্যমেই ঘটবে বলেও প্রত্যাশা তাদের। এছাড়া ঢাকা এই দলের আত্মপ্রকাশ উপলক্ষে বড় জমায়েত হবে বলেও আশা করছেন নেতাকর্মীরা। দর্শক, এবারে যেতে চাই বরিশালে। সেখান থেকে যুক্ত রয়েছেন সহকর্মী কাউসার হোসেন। তার মাধ্যমে জানাবো সেখানকার সবশেষ তথ্য এবং পরিস্থিতিগুলো। কাউসার, নেতাকর্মীদের ঢাকায় আসার খবরাখবর কি দেখছেন? মূলত সেখানে এখন কি প্রস্তুতি চলছে, ঠিক কখন রওনা দিবেন এবং কারা কারা আসছেন? রেজা, যাদের হাত ধরে 24-এর গণ অভ্যুত্থান এবং নতুন বাংলাদেশের সূচনা, সেই ছাত্রদের হাত ধরেই নতুন করে একটি রাজনৈতিক দলের আজ আত্মপ্রকাশ করতে যাচ্ছেন এবং সেই উপলক্ষে দক্ষিণ অঞ্চলে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বা যারা আন্দোলনে অংশ নিয়েছিলেন বা যারা নতুন দলে যেতে আগ্রহী, তারা কিন্তু ধীরে ধীরে ক্যাম্পাসে জড়ো হতে শুরু করেছে। আমি এই মুহূর্তে রয়েছি বরিশাল সরকারি বিএম কলেজ ক্যাম্পাসে। এখান থেকে ছাত্রদের একটি বড় জমায়েত ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন এবং আমাদের জানানো হয়েছিল যে সকাল 7:30টার মধ্যেই তারা রওনা দিবেন। তবে ধীরে ধীরে যারা ছাত্র নেতৃবৃন্দ রয়েছেন তারা আসতে শুরু করেছেন। শুধু বিএম কলেজ নয়, এখান থেকে বিভিন্ন যে ক্যাম্পাসগুলো রয়েছে, বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে যে ক্যাম্পাসগুলো রয়েছে, প্রতিটি ক্যাম্পাস থেকেই বাস যোগে শিক্ষার্থীদের ঢাকার মানিক মিয়া এভিনিউতে যে আজকের যে জমায়েত, সেখানে অংশগ্রহণ করার কথা রয়েছে। এবং যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বরিশালের নেতৃবৃন্দ রয়েছেন তারা জানিয়েছেন, যেহেতু বরিশাল জেলায় 10টি উপজেলা রয়েছে এবং উপজেলায় যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের এক জায়গায় জমায়েত করা কষ্টকর, তাই তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে তারা স্ব উপজেলা থেকে অর্থাৎ 10টি উপজেলা থেকেই শিক্ষার্থীরা বাস যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন এবং নেতৃবৃন্দ যেমনটা জানিয়েছেন যে বেলা সকাল 9টার মধ্যেই তারা মানিক মিয়া এভিনিউর উদ্দেশ্যে বরিশাল ত্যাগ করবেন। রেজা, ধন্যবাদ কাউসার, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনার মাধ্যমে বরিশালের সবশেষ তথ্যগুলো দর্শকদেরকে জানাতে পারছিলাম। নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আমন্ত্রণ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। রাতে বিএনপিকে দাওয়াত দিতে সংসদ ভবনের এলএলডি হলে দলটির বর্ধিত সভাস্থলে যায় জাতীয় নাগরিক পার্টির 3 সদস্যের প্রতিনিধি দল। জানানো হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিব সহ দলটির সকল নেতাকর্মীদের আগামীকালের আয়োজনে দাওয়াত দেওয়া হয়েছে। পাশাপাশি শহীদ ও আহত পরিবারের সকলকেও আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান হান্নান মাসুদ। বলেন, নতুন দলকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জানিয়েছেন প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া পাবে বলেও আশা করেন তিনি। আমরা যাদেরকে দাওয়াত করছি তারা অধিকাংশই আমাদের এখানে আসার জন্য আগ্রহ প্রকাশ করেছে। আমরা প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টাদেরকেও দাওয়াত করেছি। আমরা সকলকে দাওয়াত করছি, সিভিল সোসাইটিকে দাওয়াত করছি, শহীদ পরিবারকে দাওয়াত করছি, আমরা আহতদেরকে দাওয়াত করছি। আমরা আসলে বাংলাদেশের একটা সকল শ্রেণী পেশার মানুষকে আগামীকালকে এখানে মানিক মিয়া এভিনিউতে একত্রিত করতে চাচ্ছি।
অভ্যুত্থানকারী নেতৃত্বের দল গঠন প্রক্রিয়া আরও প্রশ্নহীন হওয়া উচিত ছিল বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে দেশ গঠনের ব্রত নিয়ে রাজপথে আসার পর নেতৃত্ব নিয়ে বিরোধ কাম্য নয়। ভোটে অংশ নিতে নিবন্ধন নিতে হবে জাতীয় নাগরিক পার্টিকে। ইসি সচিব জানিয়েছেন, নিবন্ধন প্রক্রিয়া শুরু করতে নির্বাচন সংস্কার কমিশনের সিদ্ধান্ত বাস্তবায়নের অপেক্ষায় নির্বাচন কমিশন। সিদ্ধান্ত বাস্তবায়ন না হলে ভোটের অন্তত 6 মাস আগে পুরনো পদ্ধতিতে এই প্রক্রিয়া শুরু করবে কমিশন। তরুণ নেতৃত্বে নতুন দল আসার প্রেক্ষাপট ঐতিহাসিক। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের ইতিহাসেও গণমানুষের রক্তক্ষয়ী আন্দোলনে সরকার পতনের এমন নজির হাতে গোনা। ভোটে অংশ নিতে নিবন্ধনের দরকার পড়বে নতুন রাজনৈতিক দলের। বর্তমান নিয়ম অনুযায়ী এজন্য অন্তত 21 জেলা ও 100 উপজেলায় দলীয় কার্যালয় এবং কমিটি থাকতে হবে। এমনকি দলের গঠনতন্ত্রের কোনো ধারা বর্তমান সংবিধানের পরিপন্থী হতে পারবে না। তবে বিদ্যমান এই শর্ত শিথিলের পরামর্শ দিয়েছে নির্বাচন কমিশন, সংস্কার কমিশন। তাই সে অপেক্ষায় ইসি। সংস্কার কমিশনের সিদ্ধান্তের উপরে কিছুটা হলেও নির্ভরশীল। সাধারণত দলের তথ্য যাচাইয়ে 2 থেকে 3 মাস সময় নেয় ইসি। সেই হিসেবে ডিসেম্বরে ভোট হলে জুনের আগেই নিবন্ধন প্রক্রিয়া শুরু করতে চায় কমিশন। বা ঐক্যমত্য ফোরামের থেকে যে সিদ্ধান্ত যেভাবে আসবে সেই অনুযায়ী আমরা যদি মনে করেন যে না, এটা পরিবর্তন করার দরকার নেই, তাহলে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। আর যদি বলেন যে না, এটাকে আরেকটু সহজ করা হোক, সেই অনুযায়ী ব্যবস্থা নিব। পরবর্তী নির্বাচনের আগে তো স্বাভাবিকভাবে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের একটা কার্যক্রম আমাদেরকে সম্পন্ন করতেই হবে। বিদ্যমান ধারার বাইরে নতুন রাজনীতির বন্দোবস্ত করার দাবিও ছিল জুলাই আন্দোলন জুড়ে। কিন্তু তরুণদের ছাত্র সংগঠন সেখানে হতাশ করেছে বলে মত রাজনীতি বিশ্লেষকদের। তৃতীয় কোনো দল সেভাবে এই 53 বছরে কেউ জনমানুষের কাছে পৌঁছাতে পারেনি। এই প্রথম 24-এর আন্দোলনের পরে জনমানুষের মনে হয়েছিল যে একটি দল আসতে পারে। এখন যেখানে তারা তাদের দলীয় নেতৃবৃন্দ কিংবা কর্মী বাহিনী, যেটাই বলি, তাদের অধিকারই নিশ্চিত করতে গিয়ে রক্তাক্ত হচ্ছে ক্যাম্পাস, সেখানে আসলে কি করে জনগণ আশা রাখবে যে না, জনগণের আশা প্রতিফলিত হবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষকের মতে বিপ্লবের ভাষা ও ভোটের ভাষা এক নয়। তাই দল গঠন ও পরিচালনায় সেই বিবেচনা আমলে নিতে হবে নতুন দলকে। মেয়েদেরকে স্থান না দেওয়া, প্রাইভেট পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে নেতৃত্বের সংকট তৈরি হওয়া, অনেকগুলো ঘটনা ঘটে যাচ্ছে। তারা আসলে তাদের নিজেদের ঘরই এখনো গোছাতে পারেনি, এবং নিজেদের ঘর যে আসলে গোছানো কতটা কঠিন, এই জায়গাটা তাদেরকে আগে প্রথমত নির্ধারণ করতে হবে যে তারা নিজেরা আগে নিজেদের জন্য প্রস্তুত কিনা, একটা রাজনৈতিক মঞ্চে নামার জন্য, ভোটের রাজনীতিতে নামার জন্য তারা প্রস্তুত কিনা। দেশে এখন নিবন্ধিত রাজনৈতিক দল আছে 49টি। তবে এর বাইরেও স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোট যুদ্ধে নামার সুযোগ রয়েছে। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে জনগণকে সর্বশক্তি নিয়োগের আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেন, গণঅভ্যুত্থানের অর্জন নস্যাতে ফ্যাসিস্টদের দোসর ও বাংলাদেশের শত্রুরা ষড়যন্ত্র করছে। দলের বর্ধিত সভায় ভিডিও বার্তায় তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার বিদায় নিলেও দেশ সংকটকাল অতিক্রম করছে। প্রতিশোধ, প্রতিহিংসা ভুলে বাসযোগ্য উন্নত বাংলাদেশ গড়তে ছাত্র জনতার প্রতি আহ্বান জানিয়েছেন খালেদা জিয়া। সহকর্মী সাইফুদ্দিন রবিন জানাচ্ছেন বিস্তারিত। 28 বছর পর দলের বর্ধিত সভা। বিগত দিনে এমন বৃহৎ কোনো সাংগঠনিক কর্মকাণ্ড বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অনুপস্থিতিতে হয়েছে তার নজির নেই। অসুস্থতার কারণে যুক্তরাজ্যে চিকিৎসাধীন খালেদা জিয়া অনেকটা চমকে দিলেন তৃণমূল থেকে কেন্দ্রের প্রায় 4000 নেতাকর্মীকে। আমি চিকিৎসার কারণে যুক্তরাজ্যে অবস্থান করলেও আমি সব সময় আপনাদের পাশেই আছি। পরিবর্তিত পরিস্থিতিতে বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে ভিডিও বক্তব্য দিলেন খালেদা জিয়া। শুরুতেই নির্যাতন নিপীড়নের শিকার নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা এবং ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে একত্রিত হতে পারায় স্রষ্টার কাছে জানান শুকরিয়া। আমাদের সব সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই উক্তি মনে রাখা দরকার, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ। বিএনপি চেয়ারপারসন বলেন, রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার করে ফিরতে হবে গণতান্ত্রিক ব্যবস্থায়। দেশ আজ এক সংকটময় সময় অতিক্রম করছে। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। তাদের কাছে জনগণের প্রত্যাশা রাষ্ট্র মেরামতের ন্যূনতম
সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করা। ফ্যাসিস্ট ও তাদের দোসররা গণঅভ্যুত্থানে প্রাপ্ত অর্জন নস্যাতের চক্রান্ত করছে বলেও জানান বিএনপি চেয়ারপারসন। তরুণ সমাজ আজ এক ইতিবাচক গণতান্ত্রিক পরিবর্তনের জন্য উন্মুখ হয়ে আছে। ক্ষুদ্র ক্ষুদ্র সংকীর্ণতা ভুলে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমাদের কাজ করতে হবে। এমন কোনো কাজ করবেন না যাতে আপনাদের এতদিনকার সংগ্রাম আত্মত্যাগ বিফলে যায়। নেতাকর্মী থেকে শুরু করে ছাত্র জনতা সবার প্রতি আহ্বান জানান প্রতিহিংসা প্রতিশোধ ভুলে বাসযোগ্য উন্নত আধুনিক বাংলাদেশ গড়ে তোলার। ছাত্র যুবক সহ দেশবাসীর কাছে আহ্বান রাখতে চাই, আসুন প্রতিহিংসা প্রতিশোধ নয়, পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের মাধ্যমে আমরা সকলে মিলে আমাদের প্রিয় মাতৃভূমিকে বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটি বাসযোগ্য উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করি। দলের নেতাদের নির্দেশ দেন জনগণকে সম্পৃক্ত করে বিএনপিকে আন্দোলন সংগ্রাম ও রাষ্ট্র পরিচালনার জন্য ঐক্যবদ্ধ করার। এত ত্যাগের বিনিময়ে প্রাপ্ত এ অর্জনকে সুসংগত এবং ঐক্যকে আরো বেগবান করি। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। বর্ধিত সভার মধ্য দিয়ে আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি সভা করেছে বিএনপি, যেখানে দলের চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্বাচন নিয়ে বক্তব্যে নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। দলীয় শৃঙ্খলা রক্ষা ও ঐক্যের ক্ষেত্রে শীর্ষ দুই নেতার বক্তব্য গুরুত্বপূর্ণ বলেও মনে করেন তারা। আর তৃণমূলের নেতাকর্মীরা মনে করছেন শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্ত বাস্তবায়নই এখন তাদের চ্যালেঞ্জ। সাইফুদ্দিন রবিন জানাচ্ছেন বিস্তারিত। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই উক্তি মনে রাখা দরকার, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ। নিয়মিত বিরতিতে দলের নির্বাহী কমিটির সভা ও কাউন্সিল অনুষ্ঠিত হলেও এমন বর্ধিত সভা প্রায় ২৮ বছর পর। ১৯৯৭ সালের পর বৃহৎ পরিসরে বিএনপির বর্ধিত সভায় যোগ দিয়েছেন থানা ও পৌর পর্যায়ে দায়িত্বে থাকা প্রায় ৪,০০০ নেতা। ছিলেন ১৮ নির্বাচনে মনোনয়নপ্রাপ্ত ও মনোনয়ন প্রত্যাশীরাও। আচরণে হতে হবে আরো বেশি সতর্ক এবং সংযত। পরিবর্তিত পরিস্থিতিতে বিএনপির এই গুরুত্বপূর্ণ সভাকে নির্বাচনের পথে যাত্রা বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর মারুফ মল্লিক। কেউ তাদের হয়তোবা শৃঙ্খলা বহির্ভূত কাজে লিপ্ত আছে বা অনেক সময় দলের নির্দেশ মেনে চলছে না, তাদেরকে নিয়ন্ত্রণে আনার জন্য এবং পুরো দলকে একটা পরিষ্কার বার্তা দেওয়ার জন্য বর্ধিত সভাটা দরকার ছিল। কিন্তু উপজেলা পর্যায়ের নেতৃত্ব এসেছেন, সবাইকে কিন্তু পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে কি করতে হবে না করতে হবে। এবং পাশাপাশি আমার কাছে মনে হচ্ছে যে এটা বিএনপির জন্য একটা নির্বাচনী প্রস্তুতি সভা হয়ে গেল। তার মতে বর্ধিত সভায় দলের দুই প্রধান নেতা খালেদা জিয়া ও তারেক রহমানের বক্তব্য ছিল ইতিবাচক। উস্কানি ও বিভাজনের রাজনীতি ভুলে নির্বাচনের পথে হাঁটার নির্দেশনায় উজ্জীবিত হয়েছে কেন্দ্র থেকে তৃণমূলের নেতারা। খালেদা জিয়া এই মুহূর্তে শুধু বিএনপির নেতা না, উনি জাতীয় অভিভাবক বা জাতীয় নেতায় পরিণত হয়েছেন। তো সেই জায়গায় খালেদা জিয়া যখন বলেন যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়ার জন্য দ্রুত নির্বাচন দিতে হবে বা নির্বাচন করা উচিত, এবং অতীতের ইতিহাস প্রসঙ্গ টেনে যখন তিনি বলেছেন, সেটা কিন্তু একটা আমাদেরকে ভিন্ন গুরুত্ব দেয়। বিএনপির পররাষ্ট্র নীতিতে একটু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, এবং যেটা বলেছে যে বিএনপি সবাইকে হয়তো আশ্বস্ত করতে চেয়েছে যে এখানে কেউ স্থায়ী বন্ধু বা স্থায়ী শত্রু বলে কিছু নাই, তারা একটা উদারনৈতিক পররাষ্ট্র নীতি অনুসরণ করবে ন্যায্যতার ভিত্তিতে। বর্ধিত সভায় দলের সর্বোচ্চ দুই নেতার বার্তায় ছিল দলীয় শৃঙ্খলা রক্ষায় কঠোরতা। এক্ষেত্রে দল ঐক্যবদ্ধ আছে বলেও জানিয়েছেন তৃণমূলের নেতারা। এই বর্ধিত সভার যে সিদ্ধান্তগুলি, সেই সিদ্ধান্তগুলো ভবিষ্যতে আমরা সুন্দরভাবে বাস্তবায়ন করাই হচ্ছে আমাদের চ্যালেঞ্জ। আগামী নির্বাচনে আমরা কোন পথে যাব, কিভাবে কাজ করব। অনেক জায়গায় দলীয় যে অর্গানাইজেশন, সেখানে কমিটি একটা ব্যাপার আছে, আমরা শক্তিশালী করতে চাই।
বাট সাথে এফেক্টিভও করতে চায়। পতিত স্বৈরাচারের কোনো এজেন্ট তারা যেন দলের কোনো পর্যায়ে ঢুকতে না পারে। পুরো দল, প্রতিটি ইউনিট ওনার নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে এবং যে কোনো কর্মসূচি উনি যেটা দেবেন সেটা আমরা সর্বাত্মকভাবে পালন করব। জাতীয় নির্বাচনের আগে কোনো স্থানীয় নির্বাচন নয়, দলীয় প্রধানের সেই বার্তা নির্দেশনা হিসেবে পালনে মাঠে বিএনপি কঠোর অবস্থানে থাকবে বলে জানিয়েছেন তৃণমূলের নেতারা। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। জুলাই আন্দোলনে শহীদদের জুলাই শহীদ ও আহতদের জুলাই যোদ্ধা নামে অভিহিত করার সিদ্ধান্ত নেওয়ার কথা জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভার পর এক প্রেস ব্রিফিংয়ে এমন তথ্য জানিয়েছেন তিনি। আরও বলেন, জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের পরিবার ও আহতদের সহযোগিতার জন্য অন্তর্বর্তী সরকার সচেষ্ট। এছাড়া শহীদ পরিবার ও আহতদের 3টি মেডিকেল ক্যাটাগরিতে সুবিধা পাওয়ার বিষয়েও জানান প্রেস সচিব। বলেন, গেজেটে প্রকাশিত তালিকার 834 শহীদ পরিবারকে এককালীন 30 লাখ টাকা অনুদানের সিদ্ধান্ত দেয়া হয়েছে। একই সাথে 5 লাখ টাকা করে পাবেন আহতরা। শহীদদের সংখ্যার বিষয়ে প্রেস সচিব জানিয়েছেন, শহীদদের সংখ্যা 834 জন, এটা গেজেটেড। কিন্তু যেহেতু জাতিসংঘের হিসেবে শহীদ 1400 জন, এ কারণে এখনও এ নিয়ে তদন্ত এবং অনুসন্ধান চলছে। চট্টগ্রামের রেলের স্টাফদের জন্য বরাদ্দ কলোনিতে এখন বহিরাগতদের বসবাস। মাসোহারার বিনিময়ে গোপনে ভাড়া দিয়েছেন রেলের কর্মকর্তা কর্মচারীরা। অনেকে নির্মাণ করেছেন বাড়তি স্থাপনা, সেখানে আছে পানি ও বিদ্যুতের সংযোগও। বছরের পর বছর এভাবে চললেও নির্বিকার পূর্বাঞ্চল রেল কর্তৃপক্ষ। পাহাড়তলীর টিকিট প্রিন্টিং কলোনি মূলত পূর্বাঞ্চল রেলওয়ে কর্মীদের জন্য বরাদ্দ, কিন্তু সরেজমিনে গিয়ে দেখা যায় উল্টো চিত্র। এসব কোয়ার্টারে রেল কর্মীর চেয়ে বহিরাগত বেশি। বসবাসরতরা জানান, রেল কর্মীরা নিজেদের কোয়ার্টারের একাংশ গোপনে ভাড়া দিয়েছেন বহিরাগতদের। আসলে আমার প্রয়োজন হয় না বলে দিচ্ছি, যে আমার 4টা রুম 5টা রুম, তো আমার 2টা বাচ্চা, আমি 2 রুম হলে চলে। সরকার দিচ্ছে থাকার জন্য, ফ্যামিলি থাকার জন্য, এই আমরা ফ্যামিলি নিয়ে থাকি আর কি। অনেকে আছে ভাড়া দিচ্ছে। রেলের যে স্টাফ উনি এখানে থাকেন না? না, উনি লালকে ভাড়া দিয়ে দিয়েছে, এই তো মাসে মাসে কালকে রাইতে ভাড়া নেছে। এটা কি নিয়ম আছে ভাড়া দেওয়ার? নিয়ম মতে মালিক থাকলে আর কি হয়। সেগুন বাগান কলোনির চিত্রও একই। প্রায় শতাধিক কোয়ার্টারের বেশিরভাগেই বহিরাগতদের বসবাস। অনেকে নিজেদের ইচ্ছামতো কক্ষ নির্মাণ করে সেগুলো ভাড়ার জন্য বিজ্ঞপ্তিও দেন। আপনারা ভাড়া নিছেন, কিভাবে ভাড়া দিবেন? এত রেলের জায়গা, জমিদার থাকে, তো জমিদার থাকে, ভাড়া দিতে পারবেন? এরকম কোনো কিছু লিগেলি এটা না, এরকম কোনো কিছু বলা হয়নি। তার মানে কি এটা কি অবৈধ? অবৈধ না বৈধ এটা আপনি বিবেচনা করে দেখেন। আমরা ভাড়াটি কার থেকে ভাড়া নিছেন? যে পাইছে ওনার থেকে। জমিদার যার থেকে নিছেন সে কি রেলওয়েতে চাকরি করে? হ্যাঁ, উনি রেলওয়েতে চাকরি করে। একই এলাকায় আরেক কলোনিতে গিয়ে দেখা যায় রেলের জায়গায় অবৈধভাবে নির্মিত কাঁচা পাকা ঘরে শত শত পরিবারের বসবাস। আছে পানি ও বিদ্যুতের সংযোগ। বসবাসকারীদের দাবি, যখন যিনি ওয়ার্ড কাউন্সিলর থাকেন তিনি ভাড়া নেন। পুরো এরিয়া দেখেন, সব জায়গায় অবৈধ আছে, বৈধ কমই। এখানে কি কি অবৈধ আছে? সব কিছু অবৈধ। রেলওয়ে এলাকায় যা আছে আমলকের পোলাপানটা দখল করে বিক্রি করছে, জায়গা বিক্রি করছে, ঘর তুলে দিচ্ছে, কেউ থেকে টাকা খেতে। আমার ক্ষমতা আছে, আমার দাপট আছে, আমি এটা দখল করতেছি, দখল করে বাস আমি ওনার কাছে এটা বিক্রি করতেছি। খাতা নিচ্ছে না, তখন সব আছে, আমরা যে খাতা কিভাবে খাতা নিলে তো অবৈধ না, এখন অবৈধ। ঘরগুলো কিভাবে নিচ্ছেন? ভালোই থাকে। বছরের পর বছর ধরে অবৈধ এসব কর্মকাণ্ড চললেও নির্বিকার পূর্বাঞ্চল রেল কর্তৃপক্ষ। কাউকে ভাড়া দিতে পারি না, সাবলিজ বা সাবলেট হিসেবে কিন্তু আমি দিতে পারি না। সেগুলো আমাদের যে ভাড়া বরাদ্দপত্র যেটাতে রয়েছে ওখানে কিন্তু শর্তে বলা থাকে। অবৈধ স্থাপনা আমরা যেহেতু সিরিয়ালি প্রোগ্রামগুলো নিচ্ছি, ওগুলো অন্তর্ভুক্ত হবে ধীরে ধীরে, এবং এগুলো উচ্ছেদ কার্যক্রমের আওতায় আসবে, উচ্ছেদ করা হবে। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। রাত নামলেই যেন লুটপাট শুরু হয় মহাসড়কে। যাত্রী বেশে বাসে উঠে ঢিল ছুঁড়ে বা গাছের গুঁড়ি ফেলে চলে ছিনতাই, ডাকাতি। যাত্রী চালকদের মতে, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে পর্যাপ্ত টহল না থাকায় থামানো যাচ্ছে না অরাজকতা। তবে মহাসড়কের নিরাপত্তা নিশ্চিতে এরই মধ্যে ছিনতাই, ডাকাতিতে জড়িত কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। 17 ফেব্রুয়ারি
রাজধানীর গাবতলী থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ইউনিক রোড রয়্যালসের চলন্ত বাসে ডাকাতির ঘটনায় সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়। আলোচনায় আসে মির্জাপুর কালিয়াকৈর সড়ক। এর রেশ কাটতে না কাটতেই গেল 25 ফেব্রুয়ারি আবারও ঘটে ডাকাতির ঘটনা। টাঙ্গাইলের ঘাটাইল সাগরদিঘিতে সড়কে গাছ ফেলে স্কুলের শিক্ষা সফরের বাসে চালানো হয় লুটপাট। যাত্রী চালকদের মতে রাত নামলেই ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতু সংলগ্ন এলাকা চলে যায় ডাকাত ছিনতাইকারীদের দখলে। সড়কে গাছের গুঁড়ি ফেলে, গাড়িতে ঢিল ছুঁড়ে অথবা যাত্রী বেশে বাসে উঠে লুটপাট চালায় তারা। যখন তখন যে কোনো জায়গায় হয় এই অবস্থা। রাস্তায় চাকু নিয়ে দাঁড়া থাকে, অনেক বিভ্রান্ত করে, মনে করেন গাছ ফেলায় দেয়। মহাসড়কে ডাকাতি হয়, ডাকাতির জন্য রাত্রে গাড়ি নিয়ে খুব সব 8-10টা গাড়ি একসাথে হওয়া, তারপরে চলাচল করি। যাত্রী এবং স্থানীয়দের অভিযোগ, এই মহাসড়কে পরপর কয়েকটি ডাকাতির ঘটনা ঘটলেও জামুরকি, নাটিয়াপাড়া ও আশিকপুর বাইপাস সহ গুরুত্বপূর্ণ পয়েন্টে দেখা যায় না আইন শৃঙ্খলা বাহিনীর টহল। প্রশাসনকে আরও আন্তরিক হইতে হবে এবং তাদের যে কার্যক্রমগুলো আছে সেগুলোকে বৃদ্ধি করতে হবে। স্পেসিফিক কিছু কিছু জায়গাতে বিশেষ করে ডাকাতি বা ছিনতাইকারীরা বেশি বেশি করে, মানে সেই জায়গায় পুলিশের একটা বা প্রশাসনের একটা টুল বসাতে হবে। তবে পুলিশের দাবি, টহল বৃদ্ধির কারণে এরই মধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। টাঙ্গাইল জেলার উপর দিয়ে প্রায় 20-এর অধিক জেলার বিভিন্ন গণপদের যাত্রীরা কিন্তু এই আমাদের মহাসড়কটি ব্যবহার করে। বিভিন্ন সময় যে সমস্ত ডাকাতির ঘটনা ঘটেছে, এই সমস্ত ডাকাতির ঘটনা কিন্তু টাঙ্গাইল জেলা পুলিশ ডিটেক্ট করেছে। নিয়মিত আমরা টহল দিয়ে থাকি। বর্তমানে আইন শৃঙ্খলা আরও উন্নতি করার লক্ষ্যে আমরা হাইওয়ে পুলিশ খুবই তৎপর। রমজানে মহাসড়কে ডাকাতি, ছিনতাই ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীর আরও কঠোর নজরদারি চান চালক যাত্রীরা। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। স্বপ্ন ছিল ইতালি গিয়ে চাকরি করে সংসারের হাল ধরবেন। দালাল চক্রের হাতে মোটা অঙ্কের টাকা তুলে দিয়ে বিদেশে যেতে বাড়ি ছাড়েন ব্রাহ্মণবাড়িয়ার রাসেল মিয়া। কিন্তু লিবিয়ায় নেয়ার পর তাকে তুলে দেয়া হয় মাফিয়া চক্রের হাতে। পরিবার থেকে দফায় দফায় টাকা দিলেও আর মুক্তি পেলেনি রাসেল মিয়ার। সম্প্রতি খবর আসে সেখানে তাকে হত্যা করা হয়েছে। মরদেহ দেশে ফিরিয়ে আনার আকুতি পরিবারের। 5 ভাই বোনের মধ্যে সবার বড় ছিলেন রাসেল। সংসারে সচ্ছলতা ফেরাতে ইতালি যাওয়ার উদ্দেশ্যে দালালের মাধ্যমে পাড়ি জমান লিবিয়ায়। তবে ইতালি যাওয়ার স্বপ্ন পূরণ হয়নি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের বাসিন্দা রাসেল মিয়ার। মাফিয়া চক্রের হাতে পড়ে নিভেছে জীবন প্রদীপ। স্বজনরা জানায়, রাসেলকে বিদেশ পাঠাতে একই গ্রামের লিলু মিয়ার হাতে প্রথমে 15 লাখ টাকা তুলে দেন তারা। কথা ছিল লিবিয়া থেকে তাকে ইতালি নেওয়া হবে, কিন্তু লিবিয়া পৌঁছেই ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হন রাসেল। দালালরা 10 লাখ টাকার বিনিময়ে তাকে বিক্রি করে দেয় মাফিয়া চক্রের কাছে। এরপর রাসেলকে নির্যাতন করার ভিডিও দেখিয়ে পরিবারের কাছ থেকে দফায় দফায় আদায় করা হয় মোটা অঙ্কের টাকা। ভিটেটুকু বাদে সর্বস্ব বিক্রি করে টাকা দিলেও মুক্তি মেলেনি রাসেলের। এক প্রবাসীর মাধ্যমে সম্প্রতি খবর আসে মাফিয়া চক্র হত্যা করেছে তাকে। পরিবার জানায়, আরও 10 লাখ টাকার দাবি মেটাতে না পারায় হত্যা করা হয়েছে রাসেলকে। ইউরোপ কান্ট্রি যাইমুগা, আমি বললাম রে বোতলা টাকা পয়সা আমি ম্যানেজ করবো কিভাবে, আমার যে কোনো মতে ম্যানেজ করে দিন। ইটালি যদি বসতে পারি আমরা সুখে শান্তি দিন কাটাইতে পারবো। লিলি নম্বর 2 ফুট এরা কন্ট্যাক্ট করছে কি বইয়া আরো মানুষ আছে গেম দিব ও ইয়াতে বিহি ওরা ইয়াতে দাঁড়ে নেয়। স্বজন ও এলাকাবাসীর অভিযোগ, লিবিয়া প্রবাসী ছেলে তাফসিরের মাধ্যমে এই চক্রটি পরিচালনা করে লিলু মিয়া। দালাল চক্রকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিতের দাবি তাদের। প্রায় 50 লক্ষ টাকার উপরে ওই ছেলের জন্য দিয়েছে। আর এখন তো ওদের আপাতত কোনো কিছুই নেই, একেবারে পথে নিঃস্ব হয়ে গেছে, ছেলেটাও নাই। আমার বাইরের লাশ আমরা দেখতে চাই, দেশে দেখতে চাই, আর দালালদের শাস্তি চাই। মরদেহ দেশে ফিরিয়ে আনতে দূতাবাসের সাথে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। লিবিয়া দূতাবাস, বাংলাদেশ দূতাবাস থেকে ফোন দেওয়া হয়েছে। ওনারা হচ্ছে কি ওখান থেকে বাংলাদেশে ওটাকে পাঠানোর ব্যবস্থা করতেছে। আর আমাদের এখানে বাংলাদেশ থেকে দূতাবাস থেকেও ফোন দিয়েছে যে এখানে বাংলাদেশে একটা লাশ আসবে। রাসেলের মৃত্যুর খবর আসার পর থেকে পলাতক দালাল লিলু মিয়া। তার বাড়িতে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধরা। জাহিদ হাসান, যমুনা নিউজ। পটুয়াখালীর বাউফলে ঢাকামুখী 3টি বাসে অভিযান চালিয়ে প্রায় 1000 কেজি জাটকা ইলিশ সহ বিক্রয় নিষিদ্ধ মাছ উদ্ধার করেছে উপজেলা মৎস্য বিভাগ।
গতরাত 12টার দিকে উপজেলা পরিষদ গেটে এই অভিযান চালানো হয়েছে। এই ঘটনায় একটি বাসের সুপারভাইজারকে 5,000 টাকা জরিমানা করা হয়েছে। এদিকে মাছগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নেয়ার পথে স্থানীয় কিছু মানুষ তা ছিনিয়ে নিয়ে যায়। এর আগে গত 18 ফেব্রুয়ারি মুন, অন্তরা ও ডলফিন পরিবহনে অভিযান চালিয়ে প্রায় 560 কেজি জাটকা ইলিশ সহ বিক্রয় নিষিদ্ধ মাছ জব্দ করা হয়। আগামী 1 মার্চ থেকে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে শুরু হচ্ছে ইলিশ সহ সব ধরনের মাছ শিকারে 2 মাসের নিষেধাজ্ঞা। ঘরে ফেরার প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। দাবি জানিয়েছেন সহায়তা কার্যক্রম বাড়ানো সহ এনজিওর কিস্তি বন্ধ রাখার আশ্বাস দিয়েছেন মৎস্য উপদেষ্টাও। ভোলায় মেঘনা ও তেঁতুলিয়া নদীর 190 কিলোমিটার ইলিশের অভয়াশ্রম। 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত সব ধরনের মাছ শিকারে দেয়া হয়েছে নিষেধাজ্ঞা। তাই নদীজাল আর নৌকা ছেড়ে ঘরে ফেরার প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। নিষেধাজ্ঞার 2 মাস কর্মহীন সময় কাটাতে হয় জেলেদের। অভিযোগ, এই সময়টা অনেকের ভাগ্যে জোটে না সরকারি সহায়তা। তাই বরাদ্দের চালের পরিমাণ বাড়ানোর পাশাপাশি এনজিওর কিস্তি আদায় বন্ধের দাবি তাদের। আমাকে 40 কেজি চাল দেয়, এই 40 কেজি চাইলে তো আমাকে সংসার চলে না। সরকার যদি আমাদেরকে সংসার চালানোর জন্য কিছু ফুলাফাট লেখাপড়া করার জন্য কিছু আর্থিক সহযোগিতা করতো, তাতে আমরা অনেক খুশি হইতাম। অভিযানে মনে করেন যে আমরা জাল ফাল বাইতাম না, আমরা সময় তুমি চালাইতে না। বরাদ্দকৃত চালের পরিমাণ বাড়ানোর আশ্বাস দিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। সাথে ডাল ও তেল বিতরণের বিষয়টিও ভাবা হচ্ছে বলে জানালেন তিনি। চেষ্টা করছে যে চাল যেটা 25 কেজি দেওয়া হতো সেটাকে 40 কেজি করা, 40 কেজি যেটা দেওয়া হতো সেটাকে 50 কেজি করা। কারণ একটা পরিবারে যদি 4-5 জন সদস্য থাকে, এই চালে তাদের সেটা হয় না, ভাতটাও হবে না। আগামী 7 মার্চ থেকে চাল বিতরণ শুরুর পরিকল্পনা রয়েছে। জেলেদের ঋণের কিস্তি আদায় 2 মাসের জন্য বন্ধের বিষয়ে আলোচনা করা হবে বলে জানালেন জেলা মৎস্য কর্মকর্তা। প্রত্যেকটা সংস্থার নিজস্ব গঠনতন্ত্র আছে। তারপরও আমরা জেলা প্রশাসনের আমাদের যে সভা হয়, আইন শৃঙ্খলা সভা, পাশাপাশি আমাদের টাস্কফোর্সের সভা, সেখানে আমরা প্রস্তাব রাখি এবং প্রস্তাব অনুযায়ী অনেক সময় দেখা যায় যে সেখানে রেজুলেশন করা হয় যে যাদের সুযোগ আছে তারা যেন এই ঋণের কিস্তিটা বন্ধ রাখে। ভোলার 7 উপজেলায় নিবন্ধিত জেলের সংখ্যা 1,70,283 জন। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। অবশেষে তুরস্কের কারাবন্দী কুর্দি নেতা এবং পিকেকের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ ওজলানের পক্ষ থেকে এলো অস্ত্র সমর্পণের ঐতিহাসিক ঘোষণা। বৃহস্পতিবার কুর্দিদের রাজনৈতিক দল ডিইএম পার্টির কাছে হস্তান্তর করেন এই সংক্রান্ত একটি চিঠি। চিঠিতে সবাইকে অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়েছেন ওজলান। বলেন, সব গ্রুপকে অস্ত্র পরিত্যাগ করতে হবে এবং বিলুপ্ত হবে পিকেকে। স্বায়ত্তশাসিত ভূখণ্ডের দাবিতে দীর্ঘ 4 দশক ধরে তুর্কি সরকারের বিরুদ্ধে লড়াই করছে কুর্দি সংগঠন পিকেকে। তুরস্ক ও পশ্চিমারা যাদের চিহ্নিত করেছে সন্ত্রাসী হিসেবে। পিকেকের বিলুপ্তি তুর্কি রাজনীতিতে ডিইএম পার্টিকে আরও গুরুত্বপূর্ণ করে তুলবে বলেছেন বিশ্লেষকরা। অবশেষে শুরু হলো হামাস ইসরায়েল যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা। মধ্যস্থতাকারী রাষ্ট্র মিশরের রাজধানী কায়রোতে আলোচনায় বসেছে সব পক্ষ। দীর্ঘদিন গড়িমসির পর বৃহস্পতিবার কায়রোতে প্রতিনিধি পাঠিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। বিরতির প্রথম ধাপ শেষ হতে যাচ্ছে শনিবার। প্রথম ধাপে চুক্তি অনুযায়ী 33 জিম্মিকে ইসরায়েলের কাছে ফিরিয়ে দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। গোষ্ঠীটির কাছে এখনও রয়েছে আরও 59 জিম্মি। বিরতির দ্বিতীয় ধাপ কার্যকর না হলে তাদের ফেরত দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছে হামাস। বিশ্লেষকরা বলছেন, দ্বিতীয় ধাপ কার্যকরে জনগণের চাপ থাকলেও রাজনৈতিক স্বার্থ উদ্ধারের যুদ্ধ চালিয়ে যেতে চান ইসরায়েলি প্রধানমন্ত্রী। প্রথম ধাপের চেয়ে এবার সমঝোতা আরও জটিল হবে বলে মনে করা হচ্ছে। রমজানের প্রস্তুতি শুরু হয়েছে যুদ্ধ বিধ্বস্ত গাজাতেও। গত বছর বুলেট বোমাকে সঙ্গী করে সিয়াম পালন করলেও এবছর যেন কিছুটা নিশ্চিন্ত রয়েছে গাজাবাসী। রোজা উপলক্ষে বিভিন্ন দেশ থেকে আসা শুরু হয়েছে ত্রাণ সামগ্রীও। এদিকে শীত বৃষ্টি থেকে মুসল্লিদের রক্ষা করতে আল আকসা মসজিদে টাঙানো হয়েছে শামিয়ানা। যুদ্ধের পর প্রথম রমজান, পুরো মুসলিম বিশ্বের সাথে তাল মিলিয়ে মাহে রমজানকে স্বাগত জানাতে যুদ্ধ বিধ্বস্ত গাজাতেও শুরু হয়েছে প্রস্তুতি। ব্যাপক পরিসরে না হলেও সাধ্যমতো প্রয়োজনীয় জিনিসপত্র কিনছেন ফিলিস্তিনিরা।
রোজা উপলক্ষে উপত্যকায় ধীরে ধীরে ত্রাণবাহী ট্রাক প্রবেশের সংখ্যাও বাড়ছে। তেল, চিনি, চাল সহ চীন থেকে এসেছে 12,000 ফুড পার্সেল, যা বিতরণ করা হবে 6,200 ফিলিস্তিনি পরিবারের মাঝে। চীন ছাড়াও ত্রাণ পাঠিয়েছে অন্যান্য দেশও। চীন থেকে যে ত্রাণ এসেছে সেখানে চিনি, তেল, লবণ সহ চালও আছে। যেহেতু রোজা শুরু হচ্ছে, এই খাদ্য সামগ্রীগুলো বর্তমান সময়ে ফিলিস্তিনিদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। আর যুদ্ধের কারণে তেল, চিনির দাম অতিরিক্ত, যা সাধারণ মানুষের সাধ্যের বাইরে। যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে গাজার বাজারগুলোয় নেই পর্যাপ্ত সরবরাহ, তার উপর দাম চড়া। এ কারণে ক্রয় ক্ষমতার বাইরে নিত্যপণ্য। এরই মাঝে ত্রাণ পেয়ে আশার আলো দেখছেন গাজাবাসী। রোজার আগে খাদ্য সহায়তা খুব দরকার ছিল। আমাদের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, বাজার থেকে কিনে খাওয়া এই মুহূর্তে অসম্ভব। এই ত্রাণ পেয়ে আমরা খুশি। থমথমে গাজায় রমজানের আনন্দ ফিরিয়ে আনতে গৃহসজ্জার দোকানও বসেছে কোথাও কোথাও। সেগুলোতে পাওয়া যাচ্ছে লণ্ঠন, কাগজ দিয়ে বানানো অর্ধচন্দ্র ও আতশবাজিও। রমজান উপলক্ষে গাজার এই সাজ রূপে উচ্ছ্বসিত শিশুরা। ত্রাণের যে বাক্সগুলো ফেলে দেয়া হয় সেগুলো দিয়েই রোজার জন্য বিশেষ লণ্ঠন বানিয়েছি। যুদ্ধের আগে ঘর সাজাতে এগুলোর কদর ছিল। লণ্ঠন বিক্রি করে সেই টাকা দিয়ে আমি আমার পরিবারের খরচ মেটানোর চেষ্টা করছি। মাহে রমজানের প্রস্তুতি শুরু হয়েছে দখলকৃত পশ্চিম তীরেও। ইসরায়েলি হামলা পুরোপুরি বন্ধ না হলেও রোজার মাসকে উপভোগ করতে চান তারাও। মুসল্লিদের বৃষ্টি ও তীব্র শীতের হাত থেকে রক্ষায় অধিকৃত জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গণে টাঙানো হয়েছে শামিয়ানা। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। রমজানের ইফতারি প্যাকেট করছেন ব্রিটিশ রাজা চার্লস। এমন দৃশ্য দেখা গেল লন্ডনের একটি রেস্টুরেন্টে। পবিত্র এই মাস জুড়ে বেকার, গৃহহীন এবং স্বল্প আয়ের মানুষদের মাঝে খাবার বিতরণ করা হয় দার্জিলিং এক্সপ্রেস নামের একটি রেস্টুরেন্টের পক্ষ থেকে। সম্প্রতি সেই রেস্তোরাঁ পরিদর্শনের সময় ইফতার তৈরিতে অংশ নেন ব্রিটেনের রাজা এবং কুইন অব কনসোর্ট। রান্নাঘরে নিজ হাতে খাবার প্যাকেট করছেন ব্রিটিশ রাজা চার্লস। এরপর সস্ত্রীক বসে যান খেজুর প্যাকেট করতে। পবিত্র রমজান মাস উপলক্ষে এসব খাবার বিতরণ করা হবে গৃহহীন এবং স্বল্প আয়ের মানুষদের মাঝে। সম্প্রতি ব্রিটেনের একটি রেস্তোরাঁ পরিদর্শন করেন ব্রিটিশ রাজা চার্লস এবং কুইন অব কনসোর্ট ক্যামেলিয়া। দার্জিলিং এক্সপ্রেস নামক রেস্তোরাঁটি পরিচালনা করেন আসমা খান নামের এক নারী। জনপ্রিয় এই রেস্তোরাঁটি পরিচালনা করেন নারী সদস্যরাই। পবিত্র রমজান মাসের পুরোটা সময় জুড়ে এই রেস্তোরাঁ থেকেই বিনামূল্যে খাবার বিতরণ করা হয়। মূলত লন্ডন এবং এর আশেপাশের এলাকায় থাকা গৃহহীন, বেকার এবং স্বল্প আয়ের মানুষদের মাঝে বিতরণ করা হয় খাবার। সেই কার্যক্রমে অংশ নেন ব্রিটিশ রাজা। বিরিয়ানি, চিকেন টিক্কার মতো মুখরোচক সব খাবার প্যাকেট করেন নিজ হাতেই। সংস্কৃতি, বাণিজ্য, ক্রীড়া সহ বিভিন্ন ক্ষেত্রে আলোচিত নারীরা অংশ নেন এই চ্যারিটিতে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।